আমার সাথে যেমন সহযুক্ত অনেকে মারা গেছে, অনেকে আহত হয়েছে। আমাদের মৃত্যু কোনো চিন্তা ছিল না, আমাদের একটাই চিন্তা ছিল মাথার মধ্যে দেশকে স্বাধীন করতে হবে। মুক্তিযুদ্ধ যখন শুরু হয়, যখন বাঙালি জাতির উপরে যখন হত্যাযজ্ঞটা শুরু হয় ৭১-এ মার্চ মাসে, তখন আমি বাংলাদেশে ছিলাম না। আমি পাকিস্তান মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত ছিলাম, অফিসার একাডেমি, যেখানে ট্রেনিং দেওয়া হয় 2 বছর পরে কমিশন অফিসার কত, তখন আমি সেখানে ছিলাম। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ তখনকার পাকিস্তান আর্মিতে তারা বিদ্রোহ করে তখনই যখন এটা পরিষ্কার হয়ে যায় যে বাঙালি জাতির উপরে পাকিস্তান আর্মি নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে 25শে মার্চের পরে। তখন 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিল চিটাগং ক্যান্টনমেন্টে, যার অধিনায়ক ছিল একজন পাকিস্তানি, ওয়েস্ট পাকিস্তান, তার ছিল লেফটেন্যান্ট কর্নেল জাঞ্জুয়া, এবং তার সেকেন্ড ইন কমান্ড সহীদুনায়ক যিনি ছিলেন তদন্তন মেজর জিয়াউর রহমান, পরে বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন মেজর জিয়া, তাকে গিয়ে পাঠানো হয়েছিল চিটাগং পোর্টে অস্ত্র খালাস করার জন্য। আর তিনি যখন পোর্ট থেকে রওনা দিচ্ছেন, তখনই যখন এই ক্র্যাকডাউনটার কথা শুনতে পারে অফিসাররা, তার মধ্যে হয় কিছু অফিসার গিয়ে তখন তাকে গিয়ে খবরটা দিয়ে বলে যে আমাদের উপরে বাঙালিদের উপরে হত্যাযজ্ঞ শুরু হয়েছে, তো এখন আমরা এই সময় কী করব। তখন সে ঐতিহাসিক যেটা বাক্য উচ্চারণ, যেটা এখন স্বর্ণাক্ষর লেখা আছে, সব জায়গায় উচ্চারিত হয়, সেটা হচ্ছে উনি বললেন উই রিভোল্ট, তা আমরা এখন অভ্যুত্থান করব, আমরা বিপ্লব করব। সেই থেকে শুরু হয়। তো আরেকটু বিশদ ব্যাখ্যা করে বলছি, এটা যদি পাকিস্তান আর্মি বাঙালিদের উপরে যে হত্যাযজ্ঞ শুরু করলো, সেটা যদি না করতো, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তখন বিপ্লব করতো কিনা আবার সন্দেহ আছে। এবং আমার ধারণা হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে এটা ঠিক স্বাধীনতা যুদ্ধ চিন্তা করে কিন্তু সেই রিভোল্টটা করা হয়নি, করা হয়েছিল আমাদের আত্মরক্ষার্থে। কারণ বাঙালি জাতির উপরে হত্যাযজ্ঞ শুরু করেছে, আমরা আমাদের প্রতিরক্ষার জন্য আমরা অস্ত্র হাতে তুলে নেব, সেটা করেছে। পরবর্তীতে যখন পাকিস্তান আমি সারা দেশব্যাপী যখন খুন শুরু করলো, মানুষকে হত্যা করে শুরু করলাম, শিশু, নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সবার উপরে, তখন এটা ধীরে ধীরে স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়। এইটাই ছিল প্রেক্ষাপট। এবং যখন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা 8 ইস্ট বেঙ্গল যখন রিভোল্ট করলো, তখন অন্য যেসব বাঙালি রেজিমেন্ট ছিল ইস্ট বেঙ্গলে, যেমন সেকেন্ড বেঙ্গল ছিল ঢাকাতে জয়দেবপুরে, যেটার রিভোল্ট করলেন মেজর হাফিজ বীর বিক্রম, অসম সাহসী একজন মুক্তিযোদ্ধা, তার তত্ত্বাবধানে। এবং অন্যরা যেসব বাঙালি ছিল তারা সবাই তখন অস্ত্র হাতে তুলল। প্রাথমিক পর্যায়ে যেটা আমি বললাম আত্মরক্ষার্থে, পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধে রূপান্তরিত হয়। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট মানে বাঙালি যারা সেনাবাহিনী ছিল পাকিস্তানে, তারা যখন রিভোল্ট করলো, যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো খবরটা, বিশেষ করে তখন মেজর জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ঘোষণা করলেন স্বাধীনতা কালুঘাট থেকে, ওই কথার ওই বার্তাটা শোনার পরে দেশব্যাপী শুধু সশস্ত্র যারা বাহিনী ছিল, বিশেষ করে পুলিশ, তখনকার ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেল, আনসার ভিডিপি, তারা তো করলে নেমে আসলো, তার সাথে সাধারণ জনগণ, ছাত্র, শ্রমিক জনতা, কৃষক, শিক্ষক, সব পেশা মানুষ তখন নামিয়ে দিল। এইভাবেই আমাদের স্বাধীনতা সংগ্রামটা শুরু হয়। আমার প্রাথমিক পর্যায়ে বিদ্রোহটা আমার নিজের ছিল, একা সিদ্ধান্ত ছিল। আমি পাকিস্তান মিলিটারি একাডেমি জয়েন করি অক্টোবরে 1970 সালে। তখন আমাদের পাকিস্তান মিলিটারি অফিসারদের ট্রেনিং দেওয়া হতো 2 বছর ধরে, 6টা করে এক একটা টার্ম, ভাগে 4টা টার্মে 2 বছর হয়। আমি যখন দ্বিতীয় টার্মে উঠলাম তখন 7-8 মাস হয়েছে আমার প্রশিক্ষণ। মার্চ মাসে যখন শুরু হলো সংগ্রামটা শুরু হলো, পাকিস্তান আর্মি ক্র্যাকডাউনটা শুরু করলো, একদম শুরুর দিকে আমরা কিন্তু খবরটা পাইনি, কিন্তু ধীরে ধীরে খবরটা যখন পেলাম, কারণ সেন্সার করা হতো, পাকিস্তান গভর্নমেন্ট সেন্সার করতো, আমরা বিবিসির কাছ থেকে, অন্য বিভিন্ন ভয়েস অফ আমেরিকা থেকে, অন্য জায়গা থেকে লুকিয়ে লুকিয়ে সংবাদ শুনলাম। আমি ইনফ্যাক্ট যখন তখন সিদ্ধান্তর ঠিক ইমিডিয়েট কারণটা ছিল মেজর জিয়ার সেই ধারিত ঘোষণাটা আমি শুনতে পাই, স্বাধীনতা ঘোষণা। উনি ওই ঘোষণাটা শোনার পরেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে
যেই সেনাবাহিনী তার নিজস্ব জনগণের উপরে হতেছে হত্যা চালায়, সেই সেনাবাহিনীতে চাকরি করার আর কোনো সুযোগ নেই। আমি এককভাবে সিদ্ধান্ত যেভাবেই হোক এই মিলিটারি একাডেমি পালিয়ে যাব, গিয়ে স্বাধীনতা যুদ্ধে অন্যরা যত যুদ্ধে নিয়োজিত হয়েছে তাদের সাথে জয়েন করুন। এই সিদ্ধান্ত নেওয়ার পরে আমি আবার যারা বন্ধু ছিল, আমার সতীর্থ যারা ছিল, বাঙালি বিশেষ করে আমার ক্লাসমেট যারা ছিল, আমার কোর্সে যারা ছিল অন্যান্য বিভিন্ন জায়গা থেকে, আমরা প্রায় তখন বাঙালিরা প্রায় 60-70 জন ছিলাম তখন। এই প্রথম সবচেয়ে বেশি অধিক সংখ্যক বাঙালি মিলিটারি একাডেমি গিয়েছিল ট্রেনিং করার জন্য। সবার সাথে যোগাযোগ করলাম এবং অধিকাংশই একটু নিরুৎসাহিত করলো, কারণ তাদের মধ্যে আশঙ্কা ছিল আমরা পার হয়ে আসতে পারবো কিনা। আবার কিছু কিছু আমার বন্ধু ছিল যারা কোর্সমেট, আমার সাথে জয়েন করলো। তাদেরকে নিয়ে আমরা তখন বের হয়ে গেলাম। আমাদের এখানে একাডেমির পাশে একটা শহর ছিল, নাম ছিল অ্যাবোটাবাদ। ইনফ্যাক্ট অ্যাবোটাবাদের ছোট্ট শহরটার নাম ছিল কাকুল। তো কাকুলে আমরা প্রতি শনিবার রবিবার উইকেন্ডে আমাদেরকে অ্যালাউ করা হতো গিয়ে কিছুটা ছুটির সময় কাটানোর জন্য। সেই সিদ্ধান্ত আমি নিলাম যে এই ছুটির সময় বেরিয়ে পড়বো, সেখান থেকে আমরা যেখানে আমরা যাত্রা শুরু করতে হয় পালিয়ে যাবো তাই করবো। সেই সিদ্ধান্ত নিয়ে আমি মে মাসে 1971 সালে মে মাসের শেষের দিকে আমরা কয়েকজন মিলে পালিয়ে যাই অ্যাবোটাবাদে, কাকুলে গিয়ে সেখানে অবশ্য বেশ কিছু আবার চলে আসে, কারণ তা ঠিক সিদ্ধান্ত নিতে পারছে না, দোগনা ছিল যে এটা সফল হবে কি হবে না। এটার মধ্যে অনেক এর মধ্যে ভয় ভীতি আছে। হ্যাঁ, ইনফ্যাক্ট অনেকটা অনিশ্চিত একটা যাত্রা আর কি। কারণ তখন আমরা বেশ কিছু খবর পেয়েছি আরও কিছু অফিসার যারা পালিয়ে গেছিল, অফিসার যারা পাকিস্তান আর্মি ছিল, তাদের অনেককে ধরা হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে। তো সেইটা ভয়টা ছিল অনেকের মধ্যে। সেই জন্য অনেকে চলে এসো, আমরা কয়েকজন 3 জন শেষ অবধি আমরা 3 জন সিদ্ধান্ত আমরা অনড় ছিলাম, আমরা ফেরত আর যাব না। তো সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করি। প্রথম লাহোরে যাই, সেখানে ফেরত আসি, সেখানে কিছু লোক ধরা পড়ে, শুনলাম আমাদের আগের দিন তাদেরকে হত্যা করেছিল। তারপর এখান থেকে আমরা যাই ইসলামাবাদে যাই, সেখানে আমাদের শিক্ষক ছিল ক্যাবি ক্যাডেট কলেজে, জেনারেল ক্যাডেট কলেজে প্রথম ব্যাচে, তার সাথে আলাপ করলাম। ওনার সাথে আলাপ করে অনেকে আবার একটু দুমানা হলো। উনি আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন, উনি বলেছে একটু সময় নেওয়া, এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। কিন্তু আমরা কয়জন মিলে 3 জন ছিলাম, আমরা বললাম যে না, আমরা সিদ্ধান্ত নতুনকে বিবেচনা করার কিছু নেই, আমরা পালিয়ে এসে আমরা ফেরত যাব না। সেখান থেকে আমরা আলটিমেটলি করাচিতে গেলাম। করাচিতে গিয়ে আমরা এয়ারফোর্সের একটা বেস ছিল ড্রিগ রোডে, সেখানে কিছু বাঙালি সহায়তা আমরা কিছুদিন ওইখানে থাকি। কারণ আমাদের চুল তো তখন অনেক ছোটো হয়ে গেছে, হাঁটার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, বেরোলে ধরা পড়ে যাবে। সেখানে খোঁজখবর নিতে কীভাবে পালানো যায়। তো প্রাথমিক পর্যায়ে আমরা চেয়েছিলাম নদীপথে ওইখান থেকে দুবাই, মিডল ইস্টে কোথাও গিয়ে সেখান থেকে ফেরত আসবো। সেটা যখন সিদ্ধান্ত মোটামুটি পাকাপোক্ত হলো, তার 2-1 দিন একবার শুনতে পেলাম এরকম কিছু বাঙালিদেরকে মারোয়ারিরা টাকা পয়সা নিয়ে আবার তার ধরিয়ে দিয়েছিল পাকিস্তান আর্মিতে। ওটা তখন আমরা পরিত্যাগ করার পরে আমরা দ্বিতীয় সিদ্ধান্ত হলো কীভাবে যাওয়া যায়, একমাত্র পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারে বাইরে আমরা ফেরত আসবো। এটা রিস্কি ছিল অনেক বেশি, কিন্তু আমরা কিছু ছদ্মবেশে কিছু টিকিট সংগ্রহ করলাম। কিছু নন বেঙ্গলি ছিল, তারা পাকিস্তানে থাকতো, তারা যাবেন, তাদের টিকিটগুলি নিয়ে অত্যন্ত রিস্ক নিয়ে আমরা কিছু ছদ্মবেশে পাকিস্তান এয়ারলাইন্সে করে আমরা ঢাকায় চলে আসি। তো তারপরে ভয় ছিল, কারণ ঢাকা আসার পথে আমরা যখন ট্রাভেল করি বাই এয়ারে, যখন ট্রাভেলরত অবস্থায় আমার পাশেই আমার সিনিয়র একজন অফিসার ছিল, যে আমার সাথে কিছুদিন আগে কমিশনে বেরিয়েছে, আমাকে চিনত, সে আমার ঠিক পাশেই ছিল। তো তাকে আমি ভয়ে জব করছে, আল্লাহ যদি বাঁচিয়ে দিত তাহলে যুদ্ধ করে, আমার একমাত্র যুদ্ধে অংশগ্রহণ করা। তো ধরা পড়লে তখন আমাকে নিয়ে যেত, হয়তো জেল হতো অথবা হত্যা হতো আর কি, ফাঁসি হতো। তো আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছিল, আমাদের প্রার্থনা কবুল করছে। ঢাকায় আসলাম, ঢাকায় এসে একটা রাত ছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে এক জায়গায় প্রতিটি TNT কলোনিতে। আমার এক বন্ধু ছিল, তা আমার সাথে, তার নাম ছিল মাহবুব কোশমের, আর একজন ছিল ইমদাদ নাম, আমাদের একটু সিনিয়র ছিল আমার সাথে, উনি ছিল সাথে। তো ওইখানে কাটিয়ে পরের দিনই আমরা পায়ে হেঁটে আগরতলা চলে যাই। 5-6-7 দিন লেগেছিল আমাদের। পথে অনেক আমার বিড়ম্বনা ছিল, ধরা পড়ে যেসব মনে ছিল। তো আমি তখন আমার ঢাকায় আমার পরিবার ছিল, আমি কাউকে খবর দেইনি। আমার এক বন্ধু ছিল, তাকে শুধু জানিয়ে যাই, কিছু কাগজপত্র ছিল সেটা দিয়ে ওরা বলে যায় যে আমি চলে যাওয়ার পর 1 সপ্তাহ বাবাকে খবর দেয়, তার খবর দেবে না।
তা আমরা জয়েন করে চলে গিয়ে তারপর আগরতলা গিয়ে জেড ফোর্স তখন মাত্র শুরু হবে। জেনারেল জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে আমার সাক্ষাৎ হয়। আরও অফিসার ছিলেন যাদের সাক্ষাৎ হয়, যেমন জেনারেল বীর শওকত আলী এখানে ছিলেন, তখন কর্নেল রাব ছিলেন, অনেক কিছু দেখা হয়। তো জেনারেল জিয়া উনি আমাকে, আর আমার সাথে ছিল আমার আরেকজন অফিসার যেটা বললাম ইমদাদ, আমাদের দুজন টিচ করে তার ব্যাটালিয়নে যাওয়ার জন্য 8 ইস্ট বেঙ্গলে এবং জেড ফোর্স তখন 3টে ব্যাটালিয়নে প্রথম নিয়মিত বাহিনী একটা তৈরি হয়, 1st বেঙ্গল, 3rd বেঙ্গল বা 8 ইস্ট বেঙ্গল। আমি 8 ইস্ট বেঙ্গলে আমাকে নিয়োগ করা হয়। আমার সাথে আরেকজন ছিল মাহবুব, সে এখনও বেঁচে আছে, লেফটেন্যান্ট বীর প্রতীকও। আর ইমদাদ যেটা ছিল ইমদাদুল হক, যিনি আমাদের সিনিয়র ছিলেন, অসম সাহসী একজন সৈনিক। উনি ওইটা আরেকটা এখানে বলতে সময় লাগবে, উনি শাহাদাত বরণ করেন এবং বীর উত্তম উনি শহীদ হন মুক্তিযুদ্ধে। তারপরে যুদ্ধ সবাই বিভিন্ন সেক্টরে যুদ্ধ করি, 16ই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ করি আমরা। পাকিস্তান অনেকগুলি রেজিমেন্ট ছিল, ইস্ট বেঙ্গল ছিল একটা সবচেয়ে কনিষ্ঠতম, এর মধ্যে হয় পড়ে পাঞ্জাব রেজিমেন্ট ছিল, এফএফ রেজিমেন্ট ছিল, ফ্রন্টে ফোর্স, বেলুচ রেজিমেন্ট ছিল, আর হ্যাঁ অনেকে বাঙালি ছিল, আর্টিলারি ছিল, আর্মার্ড করেছিল, সিগন্যাল রেজিমেন্ট ছিল, বিভিন্ন আর্মিতে যা যা সংগঠন সব জায়গায় বাঙালি ছিল। তো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে বাঙালি শুধু ছিল না, নর্থ বেঙ্গলে অনেকে ছিল, কিন্তু অধিক সংখ্যক বাঙালি ছিল। তো অন্যান্য রেজিমেন্ট থেকে, অন্যান্য সংগঠন থেকে বাঙালি পালিয়ে গেছে, অনেক পালিয়ে গেছে, তারও যুদ্ধে অংশগ্রহণ করেছে। কেউ কেউ পাকিস্তান থেকে পালিয়েছে, ওয়েস্ট পাকিস্তান, কেউ বাংলাদেশে কর্মরত সেখান থেকে পালিয়ে এসছে। শহীদের সংখ্যা তো অনেক ছিল, তার সঠিক সংখ্যাটা এখনও কিন্তু আমাদের জানা নেই। কারণ আমি এটা সবসময় বলি একটা কথা, যে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে আমরা সৌভাগ্যবান ছিলাম যারা আমরা সম্মুখ সমরের অস্ত্র হাতে যুদ্ধ করতে পেরেছি, আমাদের প্রশিক্ষণ ছিল। কিন্তু যারা ভিতরে ছিল তা হয়তো সম্মুখ সমরে ছিল না। সবাই, আমাদের পরিবার, আমার সদস্য, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, আত্মীয়, সমস্ত বাঙালি, আমি মনে করবি 99.9% বাঙালি কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছে। সম্মুখ সমরে না থাকতে পারে, কিন্তু আমার মা বাবা, আমার ভাই বোন যারা কষ্ট করেছে, যারা পালিয়ে বেরিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়, যারা মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছে, যারা আতঙ্কের মধ্যে যারা প্রার্থনা করেছে আমাদের জন্য, দেশের জন্য, তারা তো কম যুদ্ধ অংশগ্রহণ করেনি, তাদের অবদান তো কম না। সবাই মুক্তিযুদ্ধ করেছে। তবে যেটা সংশয়ের কথা বললেন আপনি, সেটা হয়তো স্বতঃস্ফূর্ত ছিল। বাঙালি পুরা জাতির যদি একত্রে জেগে না উঠত আমাদের সেই পাকিস্তান আর্মির বিরুদ্ধে, আমাদের অকুপেশন আর্মি, তাদের তো যুদ্ধ স্বাধীন হওয়া সম্ভব ছিল না। এবং এটাই মুখ্য কারণ যে আমাদের স্বাধীনতা যুদ্ধ 9 মাসে হয়েছে। এবং স্বাধীনতা যুদ্ধ তো আমরাই তো মুখ্য, আমাদের বাঙালিই তো মুখ্য ভূমিকাটা পালন করেছে। ইন্ডিয়ান আর্মির প্রতি আমরা কৃতজ্ঞ, ভারত সরকার, ভারত মানুষকে তারা আমাদের সাহায্য করেছে, প্রথম থেকেই আমাদের সৈন্যতে সাহায্য করে, আমাদের প্রশিক্ষণে সাহায্য করেছে। কিন্তু যুদ্ধে তারা অংশ করেছে অল্প কয়েকদিন মতো। 3 তারিখ তারা ঘোষণা করেছিল, 16 তারিখে দেশ স্বাধীন হতো। 2 সপ্তাহ কম সময়, 2 সপ্তাহের মধ্যে একটা বিশাল একটা আর্মিকে, পাকিস্তানের মতো একেবারে সুসজ্জিত একটা আধুনিক অস্ত্রে তাদেরকে পরাজয় করা এত সহজ কথা না। যেহেতু আমরা যুদ্ধ করেছি, তাদেরকে কাবু করে দিয়েছে 9 মাসের যুদ্ধে, তখন তারা অল্প সময়তে বিজয় ছিনিয়ে যেতে আমাদের সহযোগিতায়। সুতরাং সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে স্বাধীনতা যুদ্ধে, এবং সব স্তরে, সমস্ত পেশার, জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ভাই, শিশু, মহিলা, নারী, পুরুষ সবাই যুদ্ধ করেছে। স্বাধীনতা যুদ্ধের আগে যে স্বাধীনতা যুদ্ধের যে আন্দোলন, যে সংগ্রামটা, সেটা শুরু হয়েছে অনেক আগের থেকে, সেই 1952 সাল থেকে আর কি, ভাষা আন্দোলন থেকে। তখন থেকেই কিছুটা হয়তো যারা আমাদের চেয়ে বয়সে অনেক প্রবীণ ছিলেন, আমাদের অগ্রজ যারা ছিলেন, তাদের যদি সাথে সাক্ষাৎকার, কথাবার্তা তারা জানা যায়, তখন থেকে তো সংগ্রামটা শুরু হয়। এবং তার পরবর্তীতে 52 ভাষা আন্দোলনের পরে 61 সনে একটা শিক্ষানীতির আন্দোলন হয়েছিল, তারপর 69-এ যে গণ অভ্যুত্থান হলো, সব কিছু তো সংমিশ্রণে শেষ পর্যন্ত থেকে স্বাধীনতা যুদ্ধে এটা রূপান্তরিত হয় এবং আমাদের স্বাধীনতা আমরা অর্জন করি। রাজনৈতিক নেতারা সবসময় আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করে, আর তারও বেশি মুখ্য পালন করেছে আমাদের দেশে হচ্ছে তরুণ সমাজ। এটা অনস্বীকার্য। 1952 সালে ভাষা আন্দোলনে তরুণরাই প্রাণ দিয়ে আত্মাহুতি দিয়েছে,
61 সনের সেই শিক্ষানীতি বিরুদ্ধে 69-এ 70-এ 71-এ সবসময় তরুণরাই আমাদের অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু নেতৃত্ব হ্যাঁ অবশ্যই রাজনীতিতে। আমি কারো বিরুদ্ধে কোনো খাটো করে কাউ দেখতে চাই না। রাজনৈতিক নেতারা আন্দোলনের আমাদের নেতৃত্ব ঠিকই, কিন্তু স্বাধীনতা যুদ্ধটা নেতৃত্ব দেওয়া, যুদ্ধ থেকে অংশগ্রহণ করা, অবদান রাখা, তাতে তো আমার কোনো মুখ্য ভূমিকা ছিল বলে আমি মনে করি না। যেটা আমি শুরুতে বলেছি, আমি খাটো করে দেখতে চাই না। তাদের মধ্যে অনেকে ছিলেন নতুন ছিলেন, তরুণ ছিল অনেকে, তো করতে পারতেন। গুটিকচক লোকজন ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের ভূমিকা সম্মুখ সমরে এবং সংগ্রামের ছিল বলে মনে করি। কারণ এটা হচ্ছে, আমরা অনেকে বলি, অনেকে একটু আক্ষেপ করে বলে, রাজনীতিরা রাজধানী থেকে, বাংলাদেশ থেকে কলকাতা গিয়েছে, এখান থেকে গেছে, ওখানে সবাই কাটিয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে, তারা আবার সেখানে গদিটা নিয়ে এসে এখানে আবার তার খুঁটি কেটেছে। এটা সম্পূর্ণ না হলেও তাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে মনে করি না। হ্যাঁ, যারা নেতৃবৃন্দ এক উপরে ছিল, যারা সরকার গঠন করেছিল, আমাদের সে মেহেরপুরে সরকার গঠন অনেক উপরে যারা সিনিয়র ছিলেন, তখনকার নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, অন্যান্য কামরুজ্জামান, খন্দকার মোশতাক যারা ছিল সবাই, তাদেরকে আমরা আশা করি তারা আমাদের সাথে এসে অস্ত্র নিয়ে যুদ্ধ করবেন। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে তো অনেকে ছিল কর্মী, তাদের খুব বেশি একটা দেখে নিই অস্ত্র হাতে যুদ্ধ করার জন্য, গুটি কতক লোক ছাড়া। সেই দিকে যদি বলতেন, হ্যাঁ আমরা যারা নিয়মিত বাহিনীতে আমরা ছিলাম, বিশেষ করে যে আমরা অনেক প্রশিক্ষণরত ছিলাম পাকিস্তান আর্মিতে, তাদের ভূমিকাটা মুখ্য ছিল। এবং তাদের নেতৃত্বে এই বাকি লোকজন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যারা সিভিলিয়ান ছিল আর কি, অনিয়মিত বাহিনীতে যারা ছিল, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, তাদেরকে প্রশিক্ষণটা কিন্তু আমাদের লোকজনই দিয়েছে। এবং স্বাভাবিক, তাদের প্রশিক্ষণ ছিল, আমাদের প্রশিক্ষণ ছিল, আমাদের তাকে প্রশিক্ষণ দিতে হয়েছে। এখন যে প্রশ্নটা আপনি আরেকটা করলেন, এটাও সত্যি কথা। আমার মুখ দিয়ে বললে এটা হয়তো শ্রুতিকটি হতে পারে, আমাদের কিন্তু কোনো উপায় ছিল না। আমাদের যুদ্ধ করতে হবে, বিজয় ছিনিয়ে আনতেই হবে। যদি বিজয় ছিনিয়ে হয় তো এই দেশ পরাধীন হয়ে যাবে। শুধু আমরা না, আমরা তো ছিলাম, আমাদের হয়তো তো ধরা যদি পড়তে হবে, আমাদের ফাঁসি হয়ে যেত। কিন্তু এই দেশের মানুষগুলো যারা ছিল তাদেরকে প্রায় অনেক একই অবস্থা হলো। রাজনৈতিক নেতৃত্বের কেউ তো বলতে পারে না, তারা হয়তো মিলেমিশে থাকতে পারে অনেকে, যারা অনেক দেশে আর কি, তাদের মধ্যে অনেকে হয়তো শাস্তি পেত। কিন্তু আমাদের কোনো অপশন ছিল না, আমাদের একমাত্র পরিণত হলো মৃত্যুদণ্ড। তবে একটা কথা আমি বলতে পারি, আমরা যারা যুদ্ধ করেছি, সত্যিকার যুদ্ধ করার জন্য যুদ্ধ করেছে অস্ত্র হাতে নিয়ে, বিশেষ করে যারা পালিয়ে এসে যুদ্ধ করেছে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু কখনো মৃত্যু চিন্তা করিনি আমরা। সত্যি কথা, আমি খুব বেশি গর্ব করে বলতে চাই না, মৃত্যু চিন্তা আমাদের মাথায় আসে নাই। আমাদের একটাই চিন্তা, সবসময় দেশ স্বাধীন করতে হবে, এই দেশের উপর হত্যাযজ্ঞটা বন্ধ করতে হবে, আমাদের মাটিকে শত্রু মুক্ত করতে হবে, যে করেই করতে হবে। কারণ আমাদের আশেপাশে অনেক মৃত্যু দেখেছি আমি, আমার সাথে যেমন সহযুক্ত অনেকে মারা গেছে, অনেক আহত হয়ে গেছে। আপনি কি সত্যি কথা, আমার আন্ডারে জানা ছিল যুদ্ধ করেছে, অনেক সৈনিককে আহত হয়েছে। একজন তো আবার পুরস্কার মনে আছে, ট্রেঞ্চের মধ্যে দাঁড়িয়ে সে শত্রুতে এক করে গুলি করছে, আমি যে নিচে নামো, নিচে না নামতেই সে ওইখানে দাঁড়িয়ে তার পেটের মধ্যে গুলি লাগলো, গুলির কাত বলে তার ভুঁড়ি বেড়ে গেল, তাকে পিছনে পাঠিয়ে 7 দিন পর সে আবার যুদ্ধে অংশগ্রহণ করছে, আবার চলে এসেছে। এটা হচ্ছে যুদ্ধ, এটা হচ্ছে মাতৃভূমির সম্মুখে ত্যাগ করে সামনে যাওয়ার। তো এইটা এই জন্য বলছি, আমাদের মৃত্যু কোনো চিন্তা ছিল না, আমাদের একটাই চিন্তা ছিল মাথার মধ্যে দেশকে স্বাধীন করতে হবে, এই দেশের মানুষকে মুক্ত করতে হবে শত্রুর হাত থেকে। তো মৃত্যু চিন্তা করে যুদ্ধ করা যায় না। কিন্তু এই যে আমি জান করলাম শহীদ এমদাদুল হক, ছোট্ট কাহিনীটা বলি। উনি একটা অপারেশনে গিয়েছিলেন, সেই অপারেশনে গিয়ে ফেরত আসার পরে একজন তার সৈনিক আহত হয়েছিল, তো সে পড়ে রয়েছিল, তখনও শত্রুর পক্ষের কিছু লোক ওখানে ছিল, তার গোলাগুলি করছিল। তো ওকে আহত লোকটাকে নিয়ে আসতে হবে, উনি ছিলেন কোম্পানি কমান্ডার এমদাদুল হক। তো উনি বলে যে আমি যাচ্ছি তাকে আনার জন্য। অধীনস্থ যারা ছিল সৈনিক, তারপরে স্যার আপনি তো যেতে পারেন না, আপনি গেলে আমাদের কি হবে? তোমরা যেটা মৃত্যু চিন্তা করলে তো যুদ্ধ করা যায় না। নিজে গেলেন, নিজে গিয়ে ওই আহত লোকটাকে নিয়ে আসতে গিয়ে নিজে পথের মধ্যে আহত হয়ে মারা গেলেন, উনি শহীদ হয়ে গেলেন। এইটা হচ্ছে যুদ্ধ। আমাদের কখনো মৃত্যু করতে চিন্তা করি না, মৃত্যু চিন্তা করে যুদ্ধ করা যায় না তো শত্রু কিছু। কারণ আমি যখন শত্রুর কিছু, আমি যখন তার উপরে যখন অ্যাটাক করতে, আক্রমণ করতে যাব,
আমি যদি মৃত্যু কথা চিন্তা করি যে আমার মৃত্যু হতে আমি যুদ্ধই করতে পারবো না তুমি, কারণ মৃত্যু তো হতেই পারে যে কোনো সময়, আমরা প্রাণটা হাতে নিয়ে যুদ্ধ করতে যাই। সো ওই চিন্তা আমরা কখনো করি নাই, কী পরিণত হবে তাও আমরা চিন্তা করিনি। আমাদের একটা চিন্তা ছিল পরিণত দেশের কি হবে যদি আমরা যদি বিজয় ছিনিয়ে আনতে না পারি, সেই চিন্তা করেই আমরা যুদ্ধ করেছি। শেষ যুদ্ধটা ছিল সিলেটের এমসি কলেজের উল্টো দিকে, ডিসেম্বর মাসের প্রথম দিকে কি নভেম্বর শেষের দিকে আমার ব্যাটালিয়ন ছিল তো 8 ইস্ট বেঙ্গল। সেখান থেকে আমার কোম্পানিকে অর্ডার করা হয় ফার্স্ট ইস্ট বেঙ্গলের সাথে জয়েন করার জন্য। ফার্স্ট ইস্ট বেঙ্গলের তখন কমান্ডিং অফিসার ছিলেন কর্নেল জিয়াউদ্দিন, সেখানে মেজর হাফিজ বীর বিক্রম ছিলেন এবং আমার এক বন্ধু ছিল মেজর ওয়াকার বীর প্রতীক। তো সেখানে গিয়ে আমি তাদের সাথে যোগদান করি। তো কানাইঘাটা থেকে আমরা মুভ করে শেষ অবস্থায় ডিসেম্বরের 14ই ডিসেম্বর কি 15 ডিসেম্বর আমরা গিয়ে সিলেটের এমসি কলেজে উল্টো দিকে আমরা পজিশনটা নেই, একটা পাহাড়ের উপরে। এমসি কলেজ ছিল পাকিস্তান সেনাবাহিনীর একটা শক্ত ঘাঁটি, সেই ঘাঁটিটাকে ধ্বংস করার জন্য আমাদেরকে টাস্কিং করা হয়। আমরা 3 কোম্পানি নিয়ে যাই, যেটা আমি বললাম মেজর হাফিজ বীর বিক্রম, আরেক অসীম সাহসী মুক্তিযোদ্ধা, নিশ্চয় শুনেছেন, তিনি এখনও জীবিত আছেন, আল্লাহ তাকে হায়াত দিন। সেকেন্ড ইস্ট বেঙ্গলকে নিয়ে বিদ্রোহ করেন উনি, যে ঢাকা থেকে নিয়ে যান উনি বিভিন্ন অপারেশন অনেক অবদান রেখেছেন সাহসিকতার সাথে। আরেকজন মেজর ওয়াকার বীর প্রতীক, ও অনেক অবদান রেখেছে। তো তাদের সাথে যোগদান করি। আমাদের যেটা বললাম শেষ আমাদের অপারেশনটা যেটা এমসি কলেজ উল্টার দিকে ছিল, আমরা যখন পজিশনে গিয়ে ওখানে তাদের আক্রমণ করে প্রায় শেষ করে ধ্বংস করে ফেলছি, কাবু করে ফেলছি, সেই মুহূর্তে 16ই ডিসেম্বর সকালবেলা আমাদের কাছে খবর আসে যে পাকিস্তান সেনা আত্মসমর্পণ করেছে, দেশ স্বাধীন হয়ে গেছে, এখনো যুদ্ধ করার প্রয়োজন নেই। এটা যে কি একটা উল্লাস, এটা কি যে অনুভূতি, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। আমি শুধু সেজদা পড়ে গেলাম মাটিতে, মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমি দোয়া করব, আল্লাহ কৃতজ্ঞতা শিখল, আল্লাহ তুমি এতদিন পরে আমাদের যে সংগ্রাম, আমাদের যে এত শহীদ হয়েছে, এত আহত হয়েছে, দেশের মানুষের কষ্ট করেছে, এত আমাদের নারী নির্যাতিত হয়েছে, তাদের যে সুফলটা তুমি আমাদেরকে এখন দিলে, জীবত অবস্থায় পেলাম, যেটা আমাদের অনেক বন্ধু যারা সহজে তারা পায় না, তারা শহীদ হয়ে গেছে, এই জন্য তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। যাই হোক, সেখান থেকে ফিরে এসে আমরা তখন 16 ডিসেম্বর সকালে সিলেট শহর ভিতর দিয়ে হেঁটে হেঁটে আমরা এয়ারপোর্টে গিয়ে একত্র হলাম। এই যে হেঁটে যাওয়ার আর একটা দৃশ্য, এটা কল্পনাতীত, এটা ভাষায় প্রকাশ করা যায় না। যেমন সে মানুষের যে উল্লাস, রাস্তার দুপাশে লোকজন এসে ভিড় জমে, কেউ আমাদের সাথে আলিঙ্গন করছে, কেউ খাবার নিয়ে এসে দুধ দিচ্ছে, ফল দিচ্ছে, বাড়ির দুপাশে রাস্তার দুপাশে বাড়ি থেকে নারী পুরুষ মহিলা বৃদ্ধরা ফুলে প্রাপ্রে ছিটিয়ে দিচ্ছে গায়ের মধ্যে, করতালি দিচ্ছে। এই স্মৃতি মৃত্যুর আগ মুহূর্ত আমার মন থেকে মুছে যাবে না। এই বিজয়টা, এই সফলতা আমাদের না, পুরো দেশের সফলতা ছিল আর কি। তো এইটা একটা অভূতপূর্ব। মানুষ কিন্তু অনেকে পৃথিবীতে আসে চলে যায়, এই ধরনের স্থিতি কিন্তু মানুষের অভিজ্ঞতা নাই। আবার অনেকে যুদ্ধ করে, সেনাবাহিনী তো থাকে, দেশ স্বাধীন করার যে সমাপ্তিটা, যুদ্ধের যে সমাপ্তি স্বাধীনতার মধ্যে, এই কিন্তু ঘটনা কিন্তু অনেক জীবনে ঘটে না। সেই জন্য আমি বললাম আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এই দেশের স্বাধীনতা।